আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করে গেলেন। খবর রটেছে যে তিনি ভারত সফরকালে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। কোনো তথ্যসূত্র ছাড়াই এই তথ্য প্রচারের লাভ ক্ষতি কার সেটা নিয়ে বিশেষ আলোচনার প্রয়োজন দেখি না, কিন্তু দেখা হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটা নিয়ে তো আলোচনা হতেই পারে, কি বলেন? চলুন আলোচনায় যাওয়া যাক। চলুন একেবারে পরিষ্কার জায়গা থেকে শুরু করি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সদ্য সমাপ্ত ৪৮ ঘন্টার ভারত সফরের সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সাক্ষাৎ হয়নি। এ বিষয়ে কোনো প্রমাণ নেই, কোনো নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র নেই, এমনকি ভারত বা রাশিয়ার সরকারি পর্যায় থেকেও ইঙ্গিত মাত্র পাওয়া যায়নি। যা হয়েছে তা মূলত কিছু অনুমান ভিত্তিক খবর, সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন এবং কিছু মিডিয়ার দায়িত্ব জ্ঞানহীন অতিরঞ্জন। এই গুজব শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে শক্তিশালী দেখানোর চেষ্টার বদলে উল্টো তাকে আরো জটিল বাস্তবতার মুখে ফেলছে বলে আমি বিশ্বাস করি। পুতিনের এই সফর ছিল একেবারেই উচ্চ মাত্রার কৌশলগত এবং রাষ্ট্রীয় সফর। এর প্রতিটি মিনিট ছিল আগাম নির্ধারিত। নিরাপত্তা বলয় ছিল বহুস্তর বিশিষ্ট, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জ্বালানি, পারমাণবিক শক্তি, প্রতিরক্ষা শিল্প, খনিজ সম্পদ, বাণিজ্য এবং বহুমাত্রিক ভূ রাজনীতি। বিশ্বের বড় শক্তিগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীন, এই সফরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল। কারণ একদিকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে রাশিয়ান তেল কেনা নিয়ে ভারতকে চাপ দিচ্ছে, অন্যদিকে চীন নিজেও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক জ্বালানি সম্পর্কে বাঁধা। এমনকি যুক্তরাষ্ট্র যে রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি ক্রয় করে সেটা পুতিন নিজেই বলেছেন। এই সফরে পুতিন সরাসরি যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, আমেরিকা নিজে যখন রাশিয়া থেকে পারমাণবিক জ্বালানি কেনে তখন ভারত তেল কিনলে কেন শাস্তির মুখে পড়বে? যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই রাশিয়ার তেল কেনার উপর অতিরিক্ত শুল্ক বসিয়েছে। তাদের যুক্তি, ইউক্রেন যুদ্ধে সেই অর্থ ব্যবহার হচ্ছে। পুতিনের বক্তব্য ছিল স্পষ্ট, দিল্লির সঙ্গে রাশিয়ার জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে। অর্থাৎ এই সফরের কেন্দ্রে ছিল শক্তি রাজনীতি, যুদ্ধ অর্থনীতি আর বহু মেরু বিশ্ব ব্যবস্থা নির্মাণের হিসাব। পাশাপাশি রাশিয়া আবারও তুলে ধরেছে তামিলনাড়ুর কুদানকুলামে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কথা। ৬টি ইউনিটের মধ্যে ২টি চালু, ৪টি নির্মাণাধীন। ছোট মডুলার রিঅ্যাক্টর, ভাসমান পারমাণবিক কেন্দ্র, চিকিৎসা ও কৃষিতে পারমাণবিক প্রযুক্তি সহযোগিতার ঘোষণাও এসেছে এই সফর থেকে। এর সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত ভারত রাশিয়ার একটি অর্থনৈতিক কর্মসূচির ঘোষণা, যেখানে জাহাজ নির্মাণ, বেসামরিক পারমাণবিক শক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজে বিনিয়োগের কথা বলা হয়েছে। অর্থাৎ সফরের প্রতিটি স্তরই ছিল রাষ্ট্র বনাম রাষ্ট্রের কৌশলগত স্বার্থ নির্ভর। এই সফরে কোনো মেগা প্রতিরক্ষা চুক্তির ঘোষণা না এলেও বাস্তবতা হলো রাশিয়ার শীর্ষ সমরাস্ত্র কোম্পানির সিইও, S-57 যুদ্ধ বিমান নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান, S-400 এবং S-500 সংশ্লিষ্ট কর্মকর্তারা পুতিনের সফর সঙ্গী ছিলেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আলাদাভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এসব ইঙ্গিত দেয় বড় অস্ত্র চুক্তি আলোচনা পর্দার আড়ালেই এগোচ্ছে। ভারত হয়তো প্রকাশ্যে কিছু বলেনি, কিন্তু চাণক্য নীতি অনুযায়ী এগোচ্ছে। ভারতের সামরিক বাস্তবতায় রাশিয়ার গুরুত্ব এখনো বিশাল। ভারতের ব্যবহৃত যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স, রাইফেলস, মিসাইলের বড় অংশই রুশ প্রযুক্তির উপর নির্ভরশীল। ব্রাহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র যৌথ উদ্যোগে তৈরি হয়ে ইতিমধ্যেই বিশ্বের শীর্ষ অস্ত্র ব্যবস্থার তালিকায় জায়গা করে নিয়েছে। S-400 বাস্তব যুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে। এর মানে S-500 নিয়ে ভারত রাশিয়া সম্পর্ক শুধু কাগুজে কূটনীতি নয়, এটা সরাসরি যুদ্ধ সক্ষমতার সঙ্গে যুক্ত। এই প্রেক্ষাপটে বাংলাদেশ প্রসঙ্গ মূল আলোচনায় ছিল না, এটা নিশ্চিত, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এটাও আমরা জানি।
এই প্রসঙ্গটি যে গুরুত্বপূর্ণ সেটা কখনোই অস্বীকার করছি না। ভারত এবং রাশিয়া দুই দেশই সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি বা শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়েছে কি হয়নি সেটা কোনো পক্ষ বলেনি। কূটনৈতিকভাবে এটা স্বাভাবিক, কারণ শেখ হাসিনা এখন কোনো রাষ্ট্রীয় দায়িত্বে নেই। ফলে তাকে দিয়ে পুতিনের মতো রাষ্ট্রনায়কের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বৈঠক হওয়ার এবং সেটা ভারতের মাটিতে এটা প্রশ্নই ওঠে না। এখানেই আসল বিষয়টি পরিষ্কার করা দরকার। শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে একটি পরিচিত মুখ। বাংলাদেশে এ যাবৎকালে অন্যান্য শাসকদের তুলনায় তার সময়ে আন্তর্জাতিক নেতৃত্বের সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ ছিল অনেক গুণ বেশি বিস্তৃত এবং সক্রিয়। ব্যক্তিগত লেভেলে এবং সরকারি পর্যায়ে এই যোগাযোগ অনেক বেশি ঘনিষ্ঠ, অনেক বেশি পারস্পরিক স্বার্থ নির্ভর। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, ইউরোপ, মধ্যপ্রাচ্য সব জায়গায় শেখ হাসিনা সরাসরি যোগাযোগের চ্যানেল ছিল। কিন্তু ক্ষমতা হারানোর পর তার রাজনৈতিক বাস্তবতা একেবারেই বদলে গেছে। এখন তিনি এমন এক পর্যায়ে আছেন যেখানে কার সঙ্গে দেখা করবেন, কার সঙ্গে কথা বলবেন, একটি ছবি কোথায় ছাপা হবে, সবকিছুর ভূরাজনৈতিক মূল্য আছে। এক পক্ষের সঙ্গে দেখা করলে অন্য পক্ষ অসন্তুষ্ট হবে কিনা সেটাই এখন তার সবচেয়ে বড় বিবেচনা বা হিসেবের বিষয়। এই কারণে শেখ হাসিনা যদি সত্যি সত্যি পুতিনের সঙ্গে দেখা করতেন তাহলে সেটি গোপন রাখা প্রায় অসম্ভব হতো। ভারত, রাশিয়া, পশ্চিমা গোয়েন্দা সংস্থা, মিডিয়া সব জায়গা থেকেই তার প্রতিফলন পাওয়া যেত। অথচ বাস্তবে তা হয়নি, বরং দেখা যাচ্ছে যে শেখ হাসিনার পক্ষ থেকেই এই বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমে দেওয়া হয়নি। সেটাই সবচেয়ে বড় প্রমাণ যে বাস্তবে এমন কোনো সাক্ষাতের ঘটনা ঘটেনি। বর্তমান রাজনৈতিক অসময়ে শেখ হাসিনাও জানেন যে কোনো একতরফা বার্তা তার জন্য ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে এই সফরকে ঘিরে যে আঞ্চলিক উদ্বেগ তৈরি হয়েছে সেটা আসলে শেখ হাসিনা নয়, তুরস্ক, পাকিস্তান এবং আংশিকভাবে বাংলাদেশের সামরিক ভারসাম্যকে ঘিরে। ভারতের ধারণা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর তুরস্ক ও পাকিস্তান মিলিতভাবে বাংলাদেশকে এমন কিছু অস্ত্র সরবরাহ করছে যার তাৎক্ষণিক নিরাপত্তা প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন আছে। তুরস্ক ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে ড্রোন দেয়, আবার নিজে রাশিয়া থেকে অস্ত্র কেনে। এই দ্বিচারিতায় দিল্লি এবং মস্কো উভয় পক্ষকেই তুরস্কের ব্যাপারে সন্দিহান করে তুলেছে। এই বাস্তবতায় ভারত রাশিয়ার নতুন সামরিক সমঝোতা তুরস্ক এবং পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। শেখ হাসিনার সঙ্গে কোনো কাল্পনিক সাক্ষাৎকার আসলে এখানে কোনো মাইনে রাখে না। আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, রাশিয়া যেমন কুদানকুলামে ভারতের পারমাণবিক প্রকল্প চালাচ্ছে, ঠিক এমনই বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহায়তায় চলছে। সরকার বদলালেও এই চুক্তি বাতিল করা সহজ নয়, বাতিল করা হয়নি, বরং বড় অঙ্কের জরিমানার প্রশ্ন আছে, প্রযুক্তিগত নির্ভরতা আছে, কূটনৈতিক দায়বদ্ধতা আছে বাংলাদেশ সরকারের। অর্থাৎ বাংলাদেশ রাশিয়া সম্পর্ক এখনো পর্যন্ত প্রকল্প নির্ভর বাস্তবতায় আটকে আছে, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে সেটি সরে গেছে। সব মিলিয়ে আসল ছবিটা খুব পরিষ্কার। পুতিনের ভারত সফর ছিল শক্তি, অস্ত্র, জ্বালানি এবং বিশ্ব ব্যবস্থার পুনর্বিন্যাসের সফর। সেখানে শেখ হাসিনার কোনো ভূমিকা ছিল না, থাকার সুযোগও ছিল না। তার সঙ্গে পুতিনের কোনো সাক্ষাৎ হয়নি এবং বাস্তব কূটনীতি বিচার করলে এমন সাক্ষাৎ হওয়ার প্রশ্নই ওঠে না। গুজবটি রাজনৈতিকভাবে যতটা চটকদার, বাস্তবে ততটা ফাঁপা, এবং এমন হতে পারে শেখ হাসিনার শত্রুরা এটি রটিয়েছে, হতে পারে তো, তাই না? তাহলে প্রশ্ন হলো, এই গুজব রটিয়ে কার লাভ হয়েছে? শেখ হাসিনার নয়, এটা আমি নিশ্চিত। কারণ এই ধরনের খবর তাকে আন্তর্জাতিক ক্ষমতার ছায়ায় দাঁড় করিয়ে এমন একটি বার্তা দেয় যা তাকে ঘিরে থাকা সব পক্ষের জন্য অস্বস্তিকর। তার বর্তমান অবস্থানের সবচেয়ে যুক্তিযুক্ত পথ হলো নীরব কূটনীতি, অতিরিক্ত প্রকাশ্যতা নয়, খুবই নীরবে এবং শক্তিশালী ভাবে কাজ করে যাওয়া। আর ঠিক সেটাই আসলে তিনি করছেন। এই কথিত সাক্ষাৎকার নিয়ে তার পক্ষ থেকে কোথাও কোনো শব্দ নেই, এটাই হচ্ছে বাস্তবতা। তার মানে কি শেষ কথাটা কি? শেষ কথাটা হলো রাষ্ট্রীয় সফর, উচ্চমাত্রার নিরাপত্তা, সামরিক এবং জ্বালানি চুক্তির ভেতর লুকিয়ে থাকা কোনো গোপন রাজনৈতিক নাটকের কল্পনা করা যতটা সহজ, বাস্তবে সেটা ততটাই অবাস্তব। পুতিন এবং শেখ হাসিনার সাক্ষাৎ হয়নি,
এই সরল সত্যটা যত দ্রুত সবাই মেনে নেবে, ততই গুজবের বাজার ঠান্ডা হবে আর বাস্তব রাজনীতির হিসাবটা পরিষ্কার থাকবে। আমার মনে হয় আমার কথা আমি বলেছি, এবং এখন বাকিটুকু বিশ্বাস অবিশ্বাস আপনাদের। এবং আমি আরেকটা কথা দিয়ে শেষ করি, এই সাক্ষাৎকার থেকে শেখ হাসিনার প্রাপ্তি কিছু নেই হারানো ছাড়া, সুতরাং এই সাক্ষাৎকার হয়নি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে জামাতের একটা রমরম অবস্থা। আগামীতে জামাত ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনা করবে এবং দেশে একটা ইসলামী বিপ্লব হবে, এবং তুরস্কের মতো তারা এখানে একটি সরকার প্রতিষ্ঠা করবে এবং এরদোয়ানের মতো নেতা জামাতের মধ্য থেকে পয়দা হবে। এটি জামাতের যারা একেবারে অল্প বুদ্ধির মানুষ, তারা এই যে গেয়ার আব্বা এই ধরনের চিন্তা চেতনা দ্বারা উদ্বেলিত হচ্ছে। কিন্তু জামাতের যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে তারা কি বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছেন। আজ থেকে 14 মাস আগে, সেই বিপ্লবের পরপরই সম্ভবত 2024 সনের 8-10 তারিখে জামাতের এক নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল এবং সেই টেলিফোন সংলাপটি ভাইরাল হয়ে যায়। ঠিক সেই সময়টাতে আমার কাছে মনে হচ্ছিল যে আমি বলেছিলাম তাকে যে জামাত এই 2-3 দিনের মধ্যে যে কর্মকাণ্ড করছে, তাতে মনে হচ্ছে যে আগামীতে সবচেয়ে বড় বিপদটি সবার আগে আসবে জামাতের উপর, তারপর দ্বিতীয় বিপদটি আসবে বিএনপির উপর। আর যারা ক্ষমতায় এসেছে তারা একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে ক্ষমতায় এসেছে এবং এই ক্ষমতা থেকে যাওয়ার সময় তারা এই ক্ষমতাটি অবশ্যই কোনো রাজনৈতিক শক্তির হাতে দেবে না। 1 বছর আগে সেই কথাগুলো বলেছিলাম। ঠিক ওই বক্তব্যের কারণে বিএনপির অনেক লোক আমার প্রতি বেজার ছিলেন, অখুশি ছিলেন। জামাতেরও অনেক লোক অভিমান করেছিলেন এবং এখনো সেই অভিমান অব্যাহত হয়তো আছে। কিন্তু তারপরেও এই বর্তমান অবস্থাতে আমার সেই 1 বছর আগের যে ঘটনাটা যেভাবে ঘটছে, এত দ্রুত এবং এতটা যাকে বলা হয় নেতিবাচক অর্থে ঘটবে, এটা আমিও কল্পনা করতে পারিনি। সবচেয়ে বড় ব্যাপার হলো যে ধরুন আপনি একটা নৌকা চালাচ্ছেন বা লঞ্চ চালাচ্ছেন, তো লঞ্চে দেখবেন যে কতগুলো পদ আছে, সারেং, তারপরে সুকানি, ইঞ্জিন মাস্টার, এরপরে একজন আছেন ওই যে সিঁড়ি, লঞ্চের সিঁড়িগুলো টানে। তো আপনি যদি লঞ্চের যারা সিঁড়ি টানে তাদেরকে এনে সারেংয়ের সেই হুইল ঘোরানোর জন্য দায়িত্ব দেন, তাহলে আপনার লঞ্চের যে অবস্থা হবে, আমাদের রাজনৈতিক দলগুলোর এখন অবস্থা ঠিক তেমনি হয়ে গেছে। বিএনপি, আওয়ামী লীগ, জামাত তাদের মুখপাত্র রূপে এই মুহূর্তে যারা কথা বলছেন দেশে এবং দেশের বাইরে, এরা জামাত, বিএনপি এবং আওয়ামী লীগের প্রথম সারির নেতা কখনই ছিলেন না। এই দলের দুঃসময়ে বা দলগুলোর দুঃসময় যারা হাল ধরেছেন এই দলের, তারা অজানা কারণে এই সময়টিতে নিজেদেরকে গুটিয়ে রেখেছেন, অথবা তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না বা তারা আসছেন না।
আর সম্মুখ সারিতে এসে যে সকল কথাবার্তা দলের পক্ষে বলছেন তিনটে দলেরই, প্রায় সবগুলো কথাই তাদের জন্য আত্মঘাতী হচ্ছে। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকা খুব খেলছে। যদি পূবের চাঁদ পশ্চিম উঠে যায়, আমেরিকা কখনো বাংলাদেশে ধর্মভিত্তিক কোনো দলকে তারা ক্ষমতায় বসাবে না। কারণ কি আপনারা খুব ভালো করে জানেন। তো সেক্ষেত্রে আমেরিকার কোনো লোক যদি ধর্মভিত্তিক কোনো দলের সাথে বৈঠক করে, তাদের সঙ্গে দহরম মহরম সম্পর্ক করে, মূলত মানে সেই দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সেই ওয়াজের মতো যে এক লোক একটা অজগর সাপ পুষছে, তো সাপ বড় হচ্ছে, বড় হওয়ার পর যখন সে খাওয়া দাওয়া শিখে গেছে, গিলে খেতে পারে, তখন সে প্রতিদিনই তার যে মালিক যখন শুয়ে থাকে, সে তখন তার মালিকের পাশে শুয়ে নিজেকে মাপ দেয় যে কখন সে তার মালিককে গিলে খেতে পারবে। পশ্চিমা রাষ্ট্রশক্তিগুলো যখনই কোন ইসলামী দলকে প্রমোট করেছে, ধরুন ইসলাম তো আজকে না, আব্বাসীয় খেলাফত, তারপরে সেই যে ক্রুসেড, তখন থেকেই তো পশ্চিমাদের সঙ্গে আমাদের যাকে বলা হয় যুদ্ধ হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। আমরা যে সিরিয়া দখল করেছিলাম মুসলমানরা, তো সেটা তো রোমান সাম্রাজ্যের অধীন ছিল। সেই রোমান সাম্রাজ্যের অধীনের একটা রাষ্ট্রকে আমরা দখল করেছিলাম। আমরা যে মিশর দখল করেছিলাম, তো মিশর তো রোমান সাম্রাজ্যের অধীনের একটা খুব শক্তিশালী রাষ্ট্র ছিল দীর্ঘদিন ধরে। আমরা যে পারস্য দখল করেছিলাম, ইট ওয়াজ এ পার্সিয়ান ডাইনেস্টি। কাজে এখানে অনেকগুলো রাজনৈতিক বিরোধ ঐতিহাসিকভাবে আছে। তো দুটো বৃহৎ শক্তি, পার্সিয়ান ডাইনেস্টি এবং ইউরোপিয়ান ডাইনেস্টি, খ্রিস্টান ডাইনেস্টি, তারা কোনো অবস্থাতে ইসলামের যে প্রচার প্রসার তারা মেনে নেয়নি। এরা কখনো বন্ধুর বেশে কাছাকাছি এসেছে এবং হয়তো নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অথবা তাদেরকে ক্ষতিগ্রস্ত করে গেছে। পাকিস্তানের কথা চিন্তা করেন, আফগানিস্তানের কথা চিন্তা করেন। তো এই গত 80-র দশক থেকে পাকিস্তান এবং আফগানিস্তান, ইউরোপীয়রা যে বেশি আসুক না কেন, আলটিমেটলি এই দুটো দেশের ক্ষতি করে গেছে। সিমিলারলি ভারত নামক যে রাষ্ট্রটি তৈরি হয়েছে, এই রাষ্ট্রটির পেছনের চালিকা শক্তি হিসেবে প্রথম দিন থেকেই জায়োনিজম, ইহুদিবাদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে তাদের নিজেদের দেশের ভিতরে তারা মুসলমানদেরকে অনেক প্রোটেক্ট করে রেখেছে, গণতন্ত্র রেখেছে, কিন্তু পার্শ্ববর্তী কোনো একটা দেশে, সেটা বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, নেপাল হোক কিংবা পাকিস্তান হোক, এখানে মুসলিম শক্তি যেন বেড়ে না ওঠে। এমনকি তাদের নিজেদের দেশে মুসলিমদের সিভিল রাইট থাকুক, কিন্তু তারা পলিটিক্যাল রাইট যেন তাদের
মানে একেবারে যাকে বলা হয় সমপর্যায়ে, হিন্দুদের সমপর্যায়ে না আসে, এই জন্য আধুনিক ভারত রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করছে। ফলে তাদের এই চিন্তা চেতনার কারণে তারা যখন লাদেনকে খুন করার প্রয়োজন হয়েছে, জুলফিকার আলী ভুট্টোকে খুন করার প্রয়োজন হয়েছে, তাদের মধ্যে যখন তালেবানদেরকে শেষ করার যাকে বলা হয় প্রয়োজন দেখা দিচ্ছে, মোল্লা ওমরকে মেরে ফেলার সময় এসেছে, তখন ভারত, ইহুদি রাষ্ট্র, ইসরায়েল এবং আমেরিকা একই সুরে তারা কথা বলেছে। মধ্যে আমেরিকার সঙ্গে ভারতের কতগুলো বিষয়ে দূরত্ব তৈরি হয়েছিল, আবার সেই দূরত্ব ঘুচে গেছে। এর কারণ হলো টার্গেট তো এক। তো কাজে সেই ভারত বা সেই আমেরিকা যদি জামাতের খুব কাছাকাছি আসে, এটা জামাতের জন্য ধরে নিতে হবে সেই অজগর সাপের মতো, মাপ দিচ্ছে কখন সম্পূর্ণ গিলে খাবে। তো যা হোক, এখন জামাতের যেহেতু একটা সুসময় যাচ্ছে আপাত দৃষ্টিতে, তো জামাতকে আক্রমণ করার জন্য নানা রকম সিআইএর এজেন্ট, রয়ের এজেন্ট জামাতের মধ্যে ঢুকে যাবে এবং ঢুকে গিয়ে নানা রকম কথা বলে, ন্যারেটিভ কথাবার্তা বলে, উল্টা পাল্টা কাণ্ড কারখানা ঘটিয়ে তারা জামাতকে বিতর্কিত করবে। এক। 2 নম্বর হলো যে আবার প্রতিপক্ষে বিএনপির মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ঠিক সেম এজেন্ট আছে যারা আবার ওটাকে ক্যাশ করবে। ধরুন এজেন্সিগুলো একটা প্রকল্প করলো যে তুমি ইলিশ মাছ পরিবেশন করবে, একটা এজেন্ট জামাতের মধ্যে থেকে। আর আওয়ামী লীগের মধ্যে যে এজেন্টটা আছে বা বিএনপির মধ্যে যে এজেন্ট আছে, বলার সঙ্গে সঙ্গে ইলিশ মাছ দেখার সঙ্গে সঙ্গে এরা চিৎকার করে উঠবে যে ওই ইলিশ মাছের মধ্যে বিষ আছে। ঠিক সেম ঘটনাটা একটার পর একটা ঘটনা জামাতের ক্ষেত্রে ঘটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন, সঙ্গে সঙ্গে কারাগার খুলে গেল, আয়নাঘর থেকে সবাই বের হলো, ব্রিগেডিয়ার আজমি বের হয়ে গেলেন। প্রথমে তাকে নেতা বানানো হলো, প্রথমে তাকে হিরো বানানো হলো, তাকে যাকে বলা হয় তার বক্তব্যগুলো খুব লাইমলাইটে নিয়ে আসা হলো। এরপর সেই বক্তব্যগুলোর মধ্যে থেকে একটা একটা করে ধরে এখন যে ব্যবচ্ছেদ বলা হয়, পোস্টমর্টেম, সেই পোস্টমর্টেম করা হচ্ছে। তার গামছা পুরনো হলো না কেন, 15 বছরের গামছা। তারপরে তিনি আয়না করে ছিলেন না, এখন তিনি এক রুমে ছিলেন, এসি করা রুমে ছিলেন। এই জিনিসগুলো এই মুহূর্তে সামনে এনে পুরো যে জামাত ডামাডোল তৈরি করছে, সেই ডামাডোলকে রীতিমতো বিতর্কের মধ্যে ফেলে দিচ্ছে। মুক্তিযুদ্ধ, 71-এর ঘটনা, রাজাকার, আলবদর, আরশাম, যে বিষয়গুলো আলটিমেটলি সেটেলড হয়ে গেছে এবং কতগুলো শব্দ ওটা নিয়ে এখন আর নতুন করে বিতর্ক করার কোনো সুযোগ নেই। এখন জামাতের পরিচয় দিয়ে, জামাতের নাম করে, জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে অথবা জামাতের বন্ধু সেজে যখন সেই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা হচ্ছে, সে রাজাকার আলবদর নিয়ে কোনো কথা বলা হচ্ছে, সেই পাকিস্তান নিয়ে কোনো ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, পুরো বিষয়টা হলো এরকম। এখন যদি কেউ এই বাংলাদেশে আবু জেহেলের চরিত্র ফুলের মতো পবিত্র বলতে চায়, তাহলে কি হবে? মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশের মুসলমানরা তাকে কাফের ফতোয়া দিয়ে তার মৃত্যুদণ্ড চাইবে।
বাংলাদেশের জনগণের মধ্যেও একই অবস্থা। পাকিস্তানকে আপনি কোনো অবস্থাতে কিয়ামত পর্যন্ত এখানে আপনি খাওয়াতে পারবেন না। আর পাকিস্তানের মধ্যে এমন একটা বিরোধ তৈরি হয়েছে, সেটাও কখনো বাঙালিদের বিরুদ্ধে আপনি পাকিস্তানের যে রাষ্ট্র শক্তি তাদেরকে সোজা করতে পারবেন না। আপনি দেখেন ইদানিং পাকিস্তানের জেনারেলরা যে সকল কথাবার্তা বলছে, তারা সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গাদ্দার বলছে, ইমরান খানকে গাদ্দার বলছে। কেন গাদ্দার? এর কারণ হলো তারা সে বঙ্গবন্ধুর ভক্ত। তো এইরকম ন্যারেটিভ গুলো, এই যে জামাতের যে অভ্যন্তরীণ যে সকল সমস্যা ঘটছে, বিশেষ করে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এবং মূলধারার গণমাধ্যমে, আমার মনে হচ্ছে যে অনেকগুলো জামাতের এজেন্ট ঢুকে পড়েছে। সাম্প্রতিক সময় আপনি দেখবেন যে কতগুলো লোক, কেউ হয়তো সরাসরি জামাতে আছেন, কেউ জামাতের সহযোগী প্রতিষ্ঠান বা বন্ধু প্রতিষ্ঠান রূপে আছেন। তারা যে সকল কথাবার্তা বলছেন তার পুরো দায় দায়িত্ব জামাতকে নিতে হচ্ছে। এই যে এই সময় বিতর্কের একেবারে সর্বোচ্চ পর্যায়ে থাকা একটা লোক, আমি তার সম্পর্কে জানলাম। এই ছেলেটি 91 সনে ম্যাট্রিক পাশ করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তো, ছাত্রলীগ করত শেকরের সঙ্গে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে হলটি, সেই হলের যখন ছাত্রলীগের কমিটি নিয়ে নির্বাচন হচ্ছে, এই ছেলেটি নিজেকে ছাত্রলীগের সভাপতি রূপে তখন সেই কমিটিতে প্রতিযোগিতা করেছে এবং মাত্র 2 ভোট পেয়েছে। গাঁজা খেত, মানে পুরো ক্যাম্পাসে তাকে গাঁজারু হিসেবে সবাই জানত, গাঁজার সম্রাট। এখন সে হয়ে গেছে জামাতের এই মুহূর্তে বীর সালাউদ্দিন, বিপ্লবী নেতা, এবং তার বক্তব্যের জন্য সারা বাংলাদেশে জামাত এখন রীতিমতো বিব্রত। এই ছেলে পরে কিভাবে লন্ডনে গেল, কিভাবে গাঁজা ছাড়লো, বা এখনো গাঁজা খায় কিনা, চেহারার মধ্যে এখনো স্পষ্টতই গাঁজার লক্ষণ আছে। এবং সেই ছেলের ডাকনাম ছিল পুলক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলক ছিল। তাহলে 91 সনে যদি ম্যাট্রিক পাশ করে থাকে, ইন্টারমিডিয়েট করেছে কত? 83 সনে, 93 সনে। তো 93 সনে ইন্টারমিডিয়েট করেছে, তাহলে 94, 95 সনে সে বিশ্ববিদ্যালয়ে পড়তো। 95 সনে ক্ষমতায় কারা ছিল? বিএনপি ক্ষমতায় ছিল। তো বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন যে লোক ছাত্রলীগ করে, আর তখন তো জামাতের এরকম মানে কোনো রমরমা অবস্থাই নেই, যে লোক ছাত্রলীগ করে এবং একটা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় হল, সেই হলের যে সভাপতি পদে ওখানে লড়াই করেছে, এবং ছাত্রলীগের প্রত্যেকটা লোক বলে যে ও তো কোনোদিন শিবিরের ধারের কাছে যায়নি। সেই লোক এখন শিবিরে গিয়ে এমন সব কথাবার্তা বলছে যে কথায় শিবিরকে, জামাতকে রীতিমতো নতুন বিতর্কে ফেলে দিয়েছে। অথচ এই ছেলেটার চেহারা, সুরত, কথাবার্তা তো এখন যেভাবে দেখছি, এই 14 মাস আগে তো আমরা তার নামই জানতাম না, এদেরকে কোথাও দেখিই নেই। অবস্থা দৃষ্টি কি মনে হচ্ছে, যে আপনার কাছে মনে হচ্ছে না যে এই জামাতের মধ্যে মুনাফিক ঢুকে গেছে, আওয়ামী লীগের লোক ঢুকে গেছে? মানে আপনি যে কাজটি করবেন ঠিক সেম, মানে এভরি অ্যাকশন হ্যাজ দ্য সেম রিয়াকশন, বিজ্ঞানের ভাষা। আপনি যতটুকু
গুঁতো দিবেন ঠিক ততটুকু প্রতিঘাত আসবে। ইট মারলে পাটকেল ফিরে আসবে। তো আপনি ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকিয়ে দিয়েছেন, তারপরে বগল বাজিয়ে বলছেন যে এটা আমাদের রাজনৈতিক পলিসি। আওয়ামী লীগ বা বিএনপির মতো যে দল, তারা তো লেমন চুষ খায় না। তারা এই রাষ্ট্র পরিচালনা করেছে, তারা মুক্তিযুদ্ধ করেছে, তারা পাকিস্তানি বাহিনীকে যুদ্ধ করে দেশ থেকে হটিয়ে দিয়েছে। ভারতের মতো একটা রাষ্ট্রের সঙ্গে কখনো সম্পর্ক রক্ষা করে টেক্কা দিয়ে তারা একাধিকবার রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে। তো আপনি সেই দলের সঙ্গে বা সেই দুটো দলের সঙ্গে, ইভেন জাতীয় পার্টির সঙ্গে আপনি চালাকি করবেন, কৌশল অবলম্বন করবেন, আর তারা বসে বসে আঙ্গুল চুষবে, এর সে নির্বুদ্ধিতা আর হতে পারে না। ফলে আপনি যে কাজগুলো করেছেন তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে, কৌশল নিয়ে আপনার প্রতিপক্ষ আপনার সঙ্গে সেই কাজ করবে। সেটা সামাল দেওয়ার জন্য সেই আপনি বাগানে যেভাবে বেড়া দিতে হয়, ফেন্স দিতে হয়, এটাকে আপনি দিয়েছেন। যেভাবে ফিল্টারিং করতে হয়, আপনি কি সেই ফিল্টারিং গুলো করেছেন? অল অন এ সাডেন অনেকগুলো লোক যারা এই 14 মাস আগে জামাতের নাম মুখে নিতেন না, জামাতের কোনো জায়গাতে ছিলেন না। আমি একটা লোককে জানি, উচ্চ আদালতের একজন বিচারক ছিলেন, জামাতের খুব ঘনিষ্ঠ। তা আমি একদিন তারা বললাম যে আমি তো জানি আপনি জামাত করেন, তো আপনার কোর্ট থেকে জামাতের লোকজনের সবচেয়ে বেশি বেল কম হয়, আপনি ফাইলে ধরেন না, কারণটা কি? ভদ্রলোক মাথা নিচু করে রইলেন। এখন সেই লোক যদি এই সময়টাতে এসে হঠাৎ করে জামাতি হয়ে যায়, আবার ধরুন যে অন্যান্য যে সকল পেশার যারা লোকজন আছেন, এই সময়টাতে কলনে ছাড়ের জামাত বন্ধু হয়ে গেছেন, কিন্তু গত 15 বছরে আমি এদের অনেককে চিনি যাদেরকে জামাত প্রমোট করে বড় বড় পদে বসিয়েছে, বিএনপি বড় বড় পদে বসিয়েছে। তাদের সামনে বিএনপি এবং জামাতের লোকজন আর্তচিৎকার করেছে। আওয়ামী লীগের লোক এসে বিএনপি জামাতের লোককে সাহায্য করেছে, কিন্তু সেই লোকগুলো পদে ছিল, পদবিতে ছিল, ভালো ছিল, কোনোদিন নিজেদের একটা পকেটের পয়সা দিয়ে কোন সময় জামাতকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে বা বিএনপিকে সহযোগিতা করেছে, এরকম কোন নজির নেই, নাম ধরে ধরে বলতে পারবো। কিন্তু এই সময়টাতে, পরিবর্তিত সময়টাতে, তারাই জামাতের সবকিছু, বিএনপির সবকিছু নিয়ন্ত্রণ করছে। ফলে যা হবার তাই হচ্ছে। বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতির সক্রিয়তা হারাচ্ছে, পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে, রাজনীতির নির্বাসনে যাচ্ছে এবং অপরাজনীতি এখানে বাসা বাঁধছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।